আজকের কাহিনীটা রাজস্থানে ঘটে যাওয়া ছোট্ট একটা গ্রামের, যেখানে মেয়েদেরকে শুধু ভোগের পণ্য হিসেবে ব্যবহার করা হতো। শুধু তাই নয়, সেখানে মেয়েদেরকে কাজ করা, রান্না বান্না করা এবং বাচ্চা উৎপাদনের মেশিন হিসেবে ব্যবহার করা হতো। তাই গ্রামের পুরুষের এই অত্যাচারের বিরুদ্ধে গিয়ে 4 বীরাঙ্গনা নারী লড়তে শুরু করে। কিন্তু এর পরে যা ঘটে পুরো রাজস্থানের নারীদের ভাগ্য বদলে দিয়েছিল। সমাজের এই কুপ্রথা ভেঙে তারা এক নতুন দিগন্তের উন্মোচন করেছিল। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই 4 বীরাঙ্গনা নারী কিভাবে রাজস্থানের সব মেয়েদের ভাগ্য বদলে দিয়েছিল। গল্পটি শুরু হয় রাজস্থানের ছোট্ট একটা গ্রামে। গ্রামটিতে শিক্ষা ব্যবস্থা প্রচলন তেমন একটা ছিল না। নারীদেরকে মনে করা হতো পণ্য সামগ্রীর মতো। তাদেরকে বাড়ির কাজ করা, রান্না বান্না করা এবং বাচ্চা উৎপাদন করার মেশিন হিসেবে ব্যবহার করা হতো। গ্রামটিতে লাজু এবং রানী নামে 2 জন মহিলা ছিল। রানীর স্বামী অনেক আগেই মারা গিয়েছিল। বাড়িতে তার শাশুড়ি এবং 16 বছরের একটি ছেলে আছে ওর। রানীর ছেলের নাম হচ্ছে গোলাপ। তার বিয়ের জন্য লাজু এবং রানী অন্য একটি গ্রামে যাচ্ছে মেয়ে দেখতে। গ্রামটিতে অল্প বয়সী ছেলে মেয়েদের বিয়ের প্রথা রয়েছে। এরপরে লাজু এবং রানী বাসে কিছুক্ষণ জার্নি করার পরে সেই গ্রামে এসে পৌঁছে। তাদের আপ্যায়ন শেষে তাদেরকে মেয়ে দেখানো হয়। মেয়েটির নাম ছিল জোনাকি এবং তার বয়স ছিল মাত্র 14 বছর। অল্প বয়স আর লম্বা চুল দেখে তাদের মেয়েটিকে খুবই পছন্দ হয়। এরপর মেয়ের পক্ষ থেকে একজন বলে, আপনাদের যদি মেয়ে পছন্দ হয় তাহলে আমরা কথা সামনে আগাতে পারি। তারপর মেয়ের পক্ষ থেকে বলা হয় জোনাকিকে 4 লক্ষ টাকা পণ দিতে হবে। আর এটাই ছিল এই গ্রামের একমাত্র প্রথা। ছেলে পক্ষ থেকে পণ দিয়ে বিয়ে করতে হতো মেয়েকে। যে মেয়ে যত বেশি সুন্দর তার পণ তত বেশি। এদিকে দেখা যায় রানীর পক্ষে 4 লক্ষ টাকা কোনোভাবেই দেওয়া সম্ভব না। বড়জোর সে অনেক চেষ্টা করে 3 লক্ষ টাকা কোনোভাবে ম্যানেজ করতে পারবে। রানী বেশ চিন্তায় পড়ে যায়। এর মধ্যে তার ছেলে গোলাপ তাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে মেয়ে দেখতে কেমন। মেয়ের বর্ণনা শুনে তো মেয়েকে না দেখেই অনেক পছন্দ হয়ে যায় গোলাপের। আর সে তার মাকে বলে সে যেন তার বিয়ে ঠিক করেই বাড়িতে আসে। এখানে বলতে গেলে রানী এক প্রকার বাধ্য হয়ে বিয়েটা ঠিক করে তার বাড়িতে আসছে। অন্যদিকে দেখা যায় গোলাপ তেমন কাজকর্ম কিছুই করে না, শুধু বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বেড়ায়। আর রানী মূলত এই জন্যই গোলাপের বিয়ের ব্যবস্থা করেছে। রানী মনে করে বিয়ে করিয়ে দিলে হয়তো গোলাপ কাজকর্মে মনোযোগ দিবে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই তাদের গ্রামে একটি পঞ্চায়েত বসেছে। লক্ষ্মী নামের একটি মেয়ে, তার পাশের গ্রামের বিয়ে হয়েছিল। বিয়ের পরে সে স্বামীর বাড়িতে চলে গিয়েছিল। এরপর সে বিয়ের প্রথমবারের মতো তাদের বাড়িতে আসলে তার স্বামীর বাড়িতে আর যেতে চাইছিল না। মূলত এই কারণেই গ্রামের পঞ্চায়েতের কাছে লক্ষ্মীর বাড়ির স্বামীর লোকেরা নালিশ করে। এই জন্য পঞ্চায়েত লক্ষ্মীকে অনেক বুঝিয়ে স্বামীর বাড়িতে যেতে বলে। তাই তার বাবা মায়েরা লক্ষ্মীকে অনেক জোর করে স্বামীর বাড়িতে পাঠাতে চায়। কিন্তু কেউ একবার জানতে চায় না লক্ষ্মী কেন তার স্বামীর বাড়িতে যেতে চায় না। এরপর পঞ্চায়েত লক্ষ্মীর বাবা মাকে বলে লক্ষ্মীকে গাড়িতে উঠিয়ে দিতে। এটা শুনে ওরা টেনে হিসেবে লক্ষ্মীকে গাড়িতে উঠাতে যায়। তখন লক্ষ্মী তার মাকে বলে, বিয়ের এতদিন হয়ে গেল আমার স্বামী এখন পর্যন্ত আমাকে স্পর্শ করেনি, বরঞ্চ আমার শ্বশুর এবং দেবর আমার সাথে খারাপ কাজ করার চেষ্টা করেছে। সে জানতে পেরেছে তার স্বামী অক্ষম, আর এটি যেন কেউ জানতে না পারে তাই তাকে বিয়ে করানো হয়েছিল। কিন্তু কার কথা কে শোনে, তাকে এক প্রকার জোর করে গাড়িতে উঠিয়ে দেওয়া হয়। এই গ্রামের এমনই অবস্থা, মেয়েদেরকে মানুষ বলে মনেই করে না ওরা। এখন যে লোকটিকে দেখানো হয়েছে ইনার নাম কিষান। সে কলেজে লেখাপড়া করে গ্রামে ফিরেছে। কিষান এই কুপ্রথার বিরুদ্ধে গিয়ে গ্রামের সবাইকে বোঝাতো, কিন্তু তার কথা কেউ মূল্য দিত না। সে গ্রামের মহিলাদের স্বাবলম্বী করার জন্য সেলাই মেশিনের কাজের ব্যবস্থা করে দিত, যেন তারা অর্থ উপার্জন করতে পারে। এরপর দৃশ্য পরিবর্তন হয়। বিজলি নামের একটি মেয়েকে দেখানো হয়। বিজলি গ্রাম থেকে একটু দূরেই থাকতো, আর রাত হলে গ্রামের সকল পুরুষরা বিজলির নাচ দেখতে যেত, এবং যাদের অনেক বেশি টাকা আছে তারা তো পুরো রাতের জন্যই পেয়ে যেত বিজলিকে। এখানে বলা যায় বিজলি একজন পতিতার কাজ করে। বলতে গেলে গ্রামের সব পুরুষরাই তার কাস্টমার, কিন্তু বিজলির গ্রামে প্রবেশ নিষেধ ছিল। একদিন লাজু এবং রানী বিজলির সাথে দেখা করতে আসে। আসলে ওরা 3 জন ছোটবেলার খুব ভালো বন্ধু ছিল। এরপর তারা 3 জনে একসাথে বসে গল্প করে এবং রানী কথায় কথায় বলে আমার ছেলে গোলাপের বিয়ে ঠিক করেছি। সে বিজলিকে আরো বলে গোলাপের বিয়েতে অবশ্যই বিজলিকে আসতে হবে। এটা শুনে তো বিজলি অনেক খুশি হয়ে যায়। এই পর্যায়ে লাজুর স্বামীকে দেখানো হয়। লাজুর বিয়ের 10 বছর হয়ে গেছে, কিন্তু তারা এখনো সন্তানের মুখ দেখেনি। আর এই জন্য লাজুর স্বামী তাকে প্রতিনিয়তই মারধর করত। লাজু তার স্বামীকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইলে সে কোনোভাবেই যেতে চায় না, আরো বেশি মারধর করা শুরু করে দেয়। এর কয়েকদিন পার হতেই গোলাপের বিয়ের দিন চলেই আসে। দেখা যায় রানী সকল আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের নিয়ে বরযাত্রী হিসেবে জোনাকিদের বাড়িতে যায়।
এরপর ধুমধাম করে গোলাপ এবং জোনাকির বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর জোনাকিকে দেখতে রানী একটি আলাদা ঘরে নিয়ে আসে। সেখানে গিয়ে জোনাকিকে দেখে রানী একদম অবাক হয়ে যায়, যেটার জন্য রানী মোটেও প্রস্তুত ছিল না, কারণ জোনাকির মাথায় সব চুল কাটা। এরপর জোনাকির মা জানায় জোনাকির মাথায় ইনফেকশন হয়েছিল, এই জন্য আমরা চুল কাটতে বাধ্য হয়েছি। রানী বলে সৌন্দর্যের জন্যই তো 4 লক্ষ টাকা দিয়েছি আমি। আমার ছেলে তো জোনাকির মাথায় চুলের কথা শুনে বিয়েতে রাজি হয়েছিল, এখন আমার ছেলেকে আমি কি বলবো? যাই হোক, কি আর করা, বিয়ে যখন হয়েছে বউকে তো নিয়ে যেতেই হবে। যাবার পথে রানী বারবার জোনাকির ঘোমটা ঠিক করে দিচ্ছিল, যেন কেউ তার মাথাটা দেখতে না পারে। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই রাত পোহায়। বাসের মধ্যে হঠাৎই জোনাকির ঘোমটা খুলে যায়। এরপর বাসের মধ্যে সবাই দেখে ফেলেছিল যে জোনাকির মাথায় চুল নেই। এটা নিয়ে তো গোলাপের বন্ধুরা হাসাহাসি করা শুরু করে দেয়। রাতে জোনাকিকে দেখতে বিজলি রানীদের বাড়িতে আসে, কিন্তু রানীর প্রতিবেশীরা বিজলিকে দেখে অনেক কানাঘোষা করছিল, কারণ বিজলি একজন পতিতা আর তার গ্রামে আসা ছিল সম্পূর্ণ নিষেধ। সবার এমন আচরণ দেখে বিজলি বলে আমার আরো দেরি করে আসা উচিত ছিল, আমি চলে যাচ্ছি, আরেকদিন এসে জোনাকিকে দেখে যাব। এরপর জোনাকিকে না দেখেই বিজলি সেখান থেকে চলে যায়। আর ওই দিন রাতে গোলাপের দাদিও মারা যায়। তার শেষকৃত্যের কাজ শেষ করে গোলাপ বাড়ি থেকে পালিয়ে যায়। আসলে জোনাকির চুল ছোট হয় তাকে গোলাপের পছন্দ হয়নি, সে বড় চুলের মেয়েদেরকে খুবই পছন্দ করত। বিয়ের দিন তার বন্ধুদের হাসি তামাশা করায় গোলাপ মদের ডেরায় ডুবে আছে। গোলাপ 2 দিন পরে বাড়িতে ফিরে আসে। রানী তখন জিজ্ঞাসা করে এই 2 দিন তুই কোথায় ছিলি? এরপর গোলাপ রানীকে বলে আমার ছোট চুলওয়ালা মেয়েকে পছন্দ নয়, ঠিক এজন্যই আমি বাড়ি থেকে চলে গিয়েছিলাম। এরপর গোলাপ রুমে যায় এবং জোনাকির সাথে জোর জবরদস্তি করা শুরু করে। জোনাকি চিৎকার করে কান্না করতে থাকে, কিন্তু এতে গোলাপের কিচ্ছু আসে যায় না। জোনাকির চিৎকার রানীও শুনতে পায়, কিন্তু সে মনে মনে ভাবে ছেলেকে তো এই জন্যই বিয়ে করিয়েছি, আর স্বামী স্ত্রীর মধ্যে এরকম টুকটাক ঝামেলা হলে দুজনের মধ্যে আরো বেশি ভালোবাসা হয়ে যাবে। কিছুক্ষণ পরে জোনাকির অতিরিক্ত চিৎকারের কারণে রানী টিকতে না পেরে সে বিজলির কাছে চলে আসে। সেদিনের জন্য সে বিজলির কাছে ক্ষমা চায়, কারণ সে সেদিন তাকে ভালোভাবে আপ্যায়ন করতে পারেনি। এরপর দিন গোলাপ শহরে যাবার কথা করে বাড়ি থেকে বেরিয়ে যায়। রানী তাকে অনেক আটকানোর চেষ্টা করলেও কোনো লাভই হয় না। ঠিক ওই দিনই গোলাপীদের গ্রামে একটি ছেলে ওকে দেখতে আসে, আর তাকে দেখে জোনাকি অনেক ইমোশনাল হয়ে পড়ে। এর মানে ওই ছেলেটি জোনাকির বয়ফ্রেন্ড ছিল। কিন্তু তখনই জোনাকির মনে পড়ে যায় যে সে বিবাহিত, পরপুরুষের মুখ দেখাও তার জন্য পাপ। এজন্য সে দৌড়ে গিয়ে রুমের দরজা বন্ধ করে দেয়। পরের দিন লাজু রানীর বাড়িতে আসে, কারণ তার স্বামী তাকে অনেক মারধর করেছিল। এজন্য লাজু রানীর কাছে মলম লাগাতে এসেছিল। রানী লাজুর কাপড় সরিয়ে দেখে জানোয়ারটা অনেক মেরেছে। তারপর সে ওকে খুব সুন্দর করে মলম লাগিয়ে দেয়। পরদিন সকালে রানী জানতে পারে গোলাপকে কেউ শহরে আটকে রেখেছে। আসলে গোলাপ যাদের কাছ থেকে টাকা ধার করেছিল তাদের টাকা সময় মতো পরিশোধ করতে না পারায় তাকে আটকে রেখেছে ওরা। এদিকে রানীর কাছেও কোনো টাকা ছিল না। রানী কোনো উপায় না পেয়ে কিষানের কাছে টাকা ধার চায়। এরপর কিষান তাকে টাকা দেয় এবং কিষানকে নিয়ে রানী শহরের উদ্দেশ্যে রওনা হয়। তারপর শহরে গিয়ে জানতে পারে গোলাপ টাকা ধার নিয়ে তার খায়েশ মিটাতো পতিতালয়ে গিয়ে। এরপর রানী তাকে ছাড়িয়ে গ্রামে নিয়ে আসে। কিছুদিন পরে রানী, লাজু, বিজলি এবং জোনাকি ঘুরতে বের হয়। এখানে এসে লাজু মন খারাপ করে বসেছিল। বিজলি এটা দেখে লাজুকে জিজ্ঞাসা করে বলে কি হয়েছে? বিয়ের 10 বছর হয়ে গেল কিন্তু আমি মা হতে পারলাম না, আর এই জন্য আমার স্বামী আমাকে প্রতিনিয়ত মারধর করে। এরপর বিজলি লাজুকে বলে তোমার ডাক্তার দেখাচ্ছ না কেন? সমস্যাটা তো তোমার স্বামীরও হতে পারে। লাজু বলে ডাক্তার দেখানোর কথা বললে আরো বেশি মারে জানোয়ারটা। আমি তাকে বারবার এই কথা বোঝানোর চেষ্টা করেছি কিন্তু কোনো লাভই হয়নি। ডাক্তার দেখানোর কথা বললে তার স্বামী বলে পুরুষ মানুষের আবার কিসের সমস্যা? বিজলি তখন লাজুকে বলে তোমার আরেকটা উপায় আছে মা হওয়ার। আমি একজন সাধুকে চিনি যে কিনা ওই পাহাড়ে থাকে, তার কাছে গেলে তোমার কাজ হয়ে যেতে পারে। কিন্তু লাজুকে ওই সাধুর সাথে দেখা করতে মানা করে দেয় রানী। এরপর তারা 3 জন গল্প করতে করতে রানী বিজলিকে বলে বিজলি দয়া করে তুমি এই কাজটা ছেড়ে দাও, এরপর তো গ্রামবাসী তোমাকে গ্রামের আশেপাশেও আসতে দিবে না। এটা শুনে বিজলি অনেক রেগে যায় এবং বলে রাতে রাতের ওই পুরুষগুলোই আসে আমার কাছে, আর দিনের আলো ফুটলে সবাই সাধু সন্ন্যাসী হয়ে যায়। আমি আর অন্যের কথা কি বলবো, একদিন তো তোমার নিজের ছেলেই আমার কাছে এসেছিল। এটা শুনে রানী অনেক রেগে গিয়ে বিজলিকে একটা থাপ্পড় দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর বিজলি লাজুকে বলে গোলাপ ঠিকই তার কাছে একদিন এসেছিল, কিন্তু সে গোলাপকে এক থাপ্পড় মেরে সেখান থেকে ভাগিয়ে দেয়, কারণ গোলাপ তো তার ছেলের মতোই, তাকে তো সে জন্মাতে দেখেছে। এর পরের দিন বিজলিকে লাজু ফোন দিয়ে জানায় যে সে ওই সাধুর কাছে যেতে রাজি আছে, বিজলি যেন তাকে তার কাছে নিয়ে যায়। এরপর বিজলি তাকে সন্ধ্যার দিকে আসতে বলে। লাজু সন্ধ্যায় আসার পরে বিজলি তাকে নিয়ে সাধু বাবার দরবারের দিকে আগাতে থাকে।
সেই গুহার মধ্যে আসার পর আমরা বুঝতে পারি যে সাধু বাবা আসলে বিজলি বয়ফ্রেন্ড ছিল। গ্রামের সমস্ত লোক টাকা দিয়ে বিজলির কাছে আসে আর সেই বিজলি আসে সাধু বাবার কাছে। আর বিজলি তখন লাজুকে বলে সাধু বাবার সাথে শারীরিক সম্পর্ক করতে, কারণ তার মা হতে চাইলে এছাড়া আর কোনো উপায় নেই। লাজু সাধু বাবার দ্বারা বাচ্চা কনসেপ্ট করে তারপর তার স্বামীকে সেই সুখবরটি জানিয়ে দিবে যে সে বাবা হতে চলেছে। আর এতে তো তার স্বামীও কিছুই জানতে পারবে না। প্রথমে তো লাজু এতে রাজি হতে চায়নি, কিন্তু সে অনেক চিন্তা ভাবনা করে দেখে এছাড়া তার কোনো উপায় নেই। এরপর এক প্রকার বাধ্য হয়ে লাজু সেই সাধু বাবার সাথে শারীরিক সম্পর্ক করে। পরের দিন জোনাকির বয়ফ্রেন্ড সেই ছেলেটি আবার তাদের বাড়িতে আসে, কিন্তু রানী এবার তাকে দেখে ফেলে। ছেলেটি তাকে দেখা মাত্র সেখান থেকে দ্রুত সাইকেল নিয়ে পালিয়ে যায়। ছেলেটি তাড়াহুড়ো করার সময় একটি বই পড়ে যায় আর বইটিকে জোনাকি কুড়িয়ে ঘরে নিয়ে আসে। রানী এসব দূর থেকে সবই লক্ষ্য করে দেখছিল। এরপর একজন বয়স্ক লোককে দেখানো হয়। এই লোকটির থেকে রানী গোলাপের বিয়ের সময় বেশ কিছু টাকা ধার নিয়েছিল, আর রানী একটি ট্রাঙ্কে করে টাকা জমা ছিল যে সমস্ত ঋণ পরিশোধ করে দিবে। রানী সেই ট্রাঙ্কটি খুলে দেখে সেখানে কোনো টাকাই নেই। আর এটা দেখে রানী মনে মনে ভাবে জোনাকি এই টাকাগুলো সরিয়ে ওই ছেলেটিকে দিয়ে দিয়েছে হয়তো। এরপর রানী জোনাকিকে জিজ্ঞেস করে যে সেই টাকাগুলো সরিয়েছে কিনা। জোনাকি উত্তরে বলে আমি এই টাকা সম্পর্কে কিছুই জানি না, কিন্তু রানী তার কথা বিশ্বাস না করে তাকে অনেক মারধর করে। এরপর রাতে গোলাপ বাড়িতে ফিরলে জোনাকি তাকে জিজ্ঞেস করে ওই টাকার সম্পর্কে। তখন গোলাপ তাকে আবারও মারধর করতে থাকে এবং বলে তুই আমাকে চোর বানাতে চাচ্ছিস। এক পর্যায়ে গোলাপ তার সাথে জবরদস্তি করতে থাকে। জোনাকি জোরে জোরে চিৎকার করতে থাকে। এটা দেখে রানী তার বিবাহিত জীবনের কথা মনে পড়ে যায়। তার স্বামীও তাকে ঠিক এভাবেই মারত। এরপর রানী গোলাপকে ঘর থেকে বের করে দেয় এবং বলে যে সে যেন আর কোনোদিন এই বাড়িতে না ফিরে আসে। এরপর রানী একা একা বসে কান্না করতে থাকে। তখন জোনাকিও তার কাছে আসে এবং সে বলে মা আমি টাকাটা নেইনি, আর ওই ছেলেটি তার স্কুলের ফ্রেন্ড, তারা একসাথে পড়াশোনা করত। জোনাকি ছেলেটিকে ভালোবাসতো এবং ছেলেটিও জোনাকিকে ভালোবাসতো, কিন্তু তার বাড়ি থেকে হঠাৎই গোলাপের সাথে বিয়ে ঠিক করে ফেলা হয়। পূর্বে আমরা দেখেছিলাম জোনাকির বিয়ের সময় ওর মাথার চুল কেটে ফেলা হয়েছিল এবং বলা হয়েছিল যে ওর মাথায় ইনফেকশন হয়েছে। আসলে সে সময় জোনাকি অসুস্থ ছিল না, কোনো মতো যেন তার বিয়েটা আটকে যায়, এজন্য সে নিজেই নিজের মাথার চুল কেটে ফেলেছিল। কিন্তু তার আর শেষ রক্ষা হলো কই। জোনাকির আসলে অনেক ইচ্ছে ছিল যে সে শেষ পর্যন্ত পড়াশোনা করবে, এজন্য ছেলেটি তাকে বইপত্র দিয়ে যেত। অন্যদিকে আমরা দেখতে পাই বিজলির কাছে রাজেশ নামের একটি কাস্টমার আসতো। রাজেশের কথাবার্তায় বিজলি মনে করেছিল রাজেশ তাকে অনেক ভালোবাসে। একদিন রাজেশ বিজলির কাছে এসে বলে চলো আমরা এখান থেকে দূরে কোথাও চলে যাই। এটা শুনে তো বিজলি অনেক খুশি হয়ে যায়। সে মনে করে রাজেশ হয়তো তাকে বিয়ে করে নতুন জীবন শুরু করতে চায়, কিন্তু এরপরে তার খুশিটা নিমিষেই শেষ হয়ে যায়। তখন রাজেশ বলে চলো আমরা এখান থেকে দিল্লিতে গিয়ে নতুন করে ব্যবসা শুরু করি, আর তুমি রাজ করবে সারা দিল্লিতে। এটা শুনে তো বিজলির অনেক খারাপ লাগে এবং সেখান থেকে সে রাজেশকে চলে যেতে বলে আর ভাবতে থাকে পৃথিবীর সব পুরুষই আসলে একই রকম। এরপরে দেখা যায় রানী তার ঘর বিক্রি করে দেয় এবং তার ঋণের সমস্ত টাকা পয়সা পরিশোধ করে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই জোনাকি এবং তার বয়ফ্রেন্ড বাসে করে অনেক দূরে কোথাও চলে যাচ্ছে। আসলে রানী জোনাকির বয়ফ্রেন্ডকে ডেকে তার হাতে জোনাকিকে তুলে দিয়েছিল এবং যাওয়ার সময় তার ঘর বিক্রির কিছু টাকা জোনাকিকে দিয়ে দিয়েছিল। এরপর রাত হলে লাজি তার স্বামীকে বাবা হওয়ার খুশির খবরটা জানায়। অর্থাৎ আমরা এখানে বুঝতে পারি যে লাজু সেই সাধু বাবার দ্বারা বাচ্চা কনসেপ্ট করেছিল। লাজু তার স্বামীকে বলে এই বাচ্চার বাবা তুমি, আর তুমি এতে খুশি হওনি। লাজুর স্বামী খুশি হওয়ার পরিবর্তে লাজুকে অনেক মারধর করা শুরু করে এবং জিজ্ঞাসা করে এই বাচ্চা কার, তুই কার সাথে শারীরিক সম্পর্ক করে বাচ্চা পেটে নিয়েছিস। আর আমি জানি এই বাচ্চার বাবা আমি নই, কারণ আমি তো কখনো বাবাই হতে পারবো না। লাজু তখন তার স্বামীকে জিজ্ঞেস করে তুমি জানতে যে তুমি কখনোই বাবা হতে পারবে না, তাহলে আমাকে কেন এতদিন মারধর করেছিলে। এটা শুনে লাজুর স্বামী লাজুকে আরো বেশি করে মারধর করা শুরু করে দেয়। রানী এসে দেখে লাজুকে তার স্বামী প্রচন্ড মারধর করছে। এরপর রানী লাজুকে বাঁচাতে ওর স্বামীকে ধাক্কা দেয়, আর ধাক্কা সামলাতে না পেরে রাজুর স্বামী আগুনে পড়ে যায়। লাজু তার স্বামীকে বাঁচাতে গেলে রানী তাকে টেনে নিয়ে আসে এবং বলতে থাকে এমন স্বামীকে বাঁচানোর থেকে না বাঁচানোই ভালো। লাজুর স্বামী তার সামনেই পুড়ে মারা যায়। এরপর তারা দুজন পালিয়ে বিজলির কাছে চলে আসে এবং বিজলিকে সবকিছু খুলে বলে। এরপর সব কথা শুনে বিজলি, লাজু এবং রানী সমস্ত কিছু গুছিয়ে নিয়ে শহরের দিকে যেতে থাকে তাদের জীবনটা নতুনভাবে শুরু করার জন্য, যেখানে থাকবে না বাধা বিপত্তি এবং অন্যায় অবিচার। আর এই দৃশ্যটার মাধ্যমে এখানেই মুভিটা শেষ হয়ে যায়। আসলে আমাদের সমাজে এখনো এমন কিছু মানুষ আছে যারা মেয়েদেরকে মূল্য দিতে জানে না। তারা মনে করে মেয়েদের জন্ম হয়েছে শুধু সংসারের কাজকর্ম, বাচ্চা কাচ্চা লালন পালন এবং বাচ্চা জন্ম দেওয়ার জন্য। আসলে সমাজে মেয়েদেরকে মূল্যায়ন এবং অগ্রাধিকার দিলে তারাও অনেক বড় বড় জায়গায় যেতে পারবে। তাই চলুন সময় থাকতে আমাদের সকলকে চিন্তা ভাবনা বদলাই।
তো বন্ধুরা, আজকে মুভির কাহিনীটি তোমাদের কাছে কেমন লাগলো জানাতে কমেন্ট করো। আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।